আসসালামু আলাইকুম। আজকে আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের টপিকের নাম ট্রমাটিক হার্ট ডিজিজ। আসলে এই শব্দটা শুনলেই মনে হয় যে এটা যেন কার্ডিওলজি থেকে একটু আলাদা, অনেকটা কার্ডিয়াক সার্জারির একটা টপিক। কিন্তু হঠাৎ করে যদি রিটেনে একটা শর্ট নোট বা একটা বড় কোশ্চেন যদি চলে আসে, তাহলে অনেকটা কেমন কেমন জানি লাগে আর কি, যে কেমন জানি জানি অথচ জানি না, পারি অথচ পারি না, এরকম একটা জিনিস। তো যাই হোক, এটা সম্পর্কে একটু পড়লে, একটু আইডিয়া নিলে বেশ অনেক কিছু লেখা যায় এটা সম্পর্কে। তো আমি সেই চেষ্টাটাই করবো আজকে ক্লাসের মাধ্যমে। তো শুনে বোঝা যাচ্ছে যে নামটা হচ্ছে ট্রমাটিক হার্ট ডিজিজ। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? সবাই শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনারা একটু চিন্তা করেন তো যে ট্রমাটিক হার্ট ডিজিজ হঠাৎ করে একটা কোশ্চেন চলে আসলো, কি লিখবেন? তার মানে ট্রমা, এই জিনিসটাকে যদি আমরা একদম আননোন, এইটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে ট্রমাটিক হার্ট ডিজিজ এরকম একটা আননোন কোশ্চেন চলে আসলো যেটা আপনি পড়েন নাই বা আপনার এটা সম্পর্কে কোনো খুব একটা ভালো ধারণাও নাই, তখন আপনি কিভাবে লিখবেন? যে কোনো কোশ্চেন হতে পারে। তাহলে এইটা সম্পর্কে একটা আইডিয়া করে যদি লেখেন, তাও অন্তত অনেক লাইন লেখা যায়। যেমন ট্রমাটিক হার্ট ডিজিজ, তাহলে ট্রমা কোথায় হতে পারে? ট্রমা হতে পারে একটা হচ্ছে হার্টে হতে পারে, একটা হচ্ছে গ্রেড ভেসেলস এ হতে পারে। ইনজুরি টু হার্ট অর গ্রেড ভেসেলস, তাহলে দুই লাইন হয়ে গেল। আচ্ছা, তাহলে মেকানিজম বা মোড অফ ইনজুরি কি হতে পারে? এটাও দুই রকম। যেমন হতে পারে যে পেনিট্রেটিং ইনজুরিজ, আর একটা হলো ব্লান্ট ইনজুরিজ। তাহলে এই যে চার লাইন হয়ে গেল। তার মানে ইনজুরি টু কার্ডিয়াক ইনজুরি, আর হচ্ছে এর মধ্যে হচ্ছে দুই রকম, পেনিট্রেটিং, ব্লান্ট, আর একটা হচ্ছে যে ইনজুরি টু ভেসেলস, গ্রেড ভেসেলস, এটাও দুই রকম, পেনিট্রেটিং ইনজুরি আর একটা ব্লান্ট ইনজুরি। তাহলে চার লাইন হয়ে গেল। তাহলে দেখেন যে একটু চিন্তা করলেই কিন্তু চার লাইন হয়ে গেল। এই চার লাইনের মধ্যে প্রত্যেকটা যদি ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট আরো 3 লাইন যোগ করে দেন, তাহলে 3 6 লাইন হয়ে গেল, আরো যোগ হয়ে গেল, তাহলে 10 লাইন হয়ে গেল। এই 10 লাইনের মধ্যে প্রত্যেকটা হেডিং এ যদি একটু ডেসক্রিপশন দেন, তাহলে অন্তত 2 লাইন করে যদি ডেসক্রিপশন দেন, 20 লাইন হয়ে গেল। 20 লাইন মানে 2 পেজ। 2 পেজের মধ্যে কিন্তু মোটামুটি ভাবে একেবারে না জানলেও, একটা টপিক সম্পর্কে না জানলেও কিন্তু আইডিয়া করেও 2 পাতা লেখা যায়। এবং আপনাদের প্রতি আমার অনুরোধ, এরকম আননোন যে কোনো কোশ্চেন যদি চলে আসে, আপনারা কোশ্চেন ছেড়ে আসবেন না, ফুল অ্যান্সার করবেন। খাতায় লিখতে হবে। এবং মানে সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্ন টাচ করার জন্য, কোনো কোশ্চেন বাদ দেবেন না। সময়ের জন্য এই কোশ্চেনটা বাদ দিলাম, হলো না, এটা করবেন না। বরং কিছু কোশ্চেন যদি কমও লিখতে হয় তাও ঠিক আছে, কিন্তু সবগুলো টাচ করতে হবে, তা না হলে নাম্বার পাবেন না। আচ্ছা, অনেক সময় ভাইবাতেও কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলতে পারে, আচ্ছা কার্ডিয়াক ইনজুরির কারণ কি কি, বা কিভাবে কার্ডিয়াক ইনজুরি হতে পারে, অথবা কি কি স্ট্রাকচার ড্যামেজ হতে পারে। এইভাবে কিন্তু হঠাৎ করে ছোট ছোট কোশ্চেন করলেও কিন্তু আপনারা কিন্তু বিব্রত হয়ে যাবেন। কাজে এই জিনিসটা একটু পড়া থাকলে আর কোনো সমস্যা হবে না আশা করি। আর আমি আপনাদের অনেক পড়া, এই পড়ার মধ্যে আমি চেষ্টা করব যে আজকে ক্লাসের মধ্যে আপনারা এই জিনিসটাকে মুখস্থ করে ফেলবেন বা পড়ে ফেলবেন। এই কয়েকটা জিনিস পড়লেই হয়ে যাবে। তাহলে আমরা একটু বিস্তারিত ভিতরে চলে যাই। ট্রমাটিক হার্ট ডিজিজ কি কি টাইপ হতে পারে? একটা হচ্ছে কার্ডিয়াক ইনজুরি, একটা গ্রেড ভেসাল ইনজুরিজ। ঠিক আছে, যেটা আমি আগেও বলে ফেললাম। এখন আসি যে কার্ডিয়াক ইনজুরি কয় রকম, পেনিট্রেটিং কার্ডিয়াক ইনজুরিজ আর ব্লান্ট কার্ডিয়াক ইনজুরিজ। পেনিট্রেটিং মানে বুঝতে পারছেন যে স্ট্যাব ওন, আর ব্লান্ট মানে হচ্ছে মিসাইল অথবা শার্প ব্লো অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যেটা হয় যে প্রচন্ড ধাক্কা যদি লাগে আর কি। আচ্ছা, এখন পেনিট্রেটিং ইনজুরিজও সে একই কথা বললাম যে মিসাইল বা নাইফ দিয়েও হতে পারে। আর এটা হতে পারে থোরাক্স অর আপার অ্যাবডোমেনে। আপার অ্যাবডোমেনে যদি হয় তাহলে কিন্তু কার্ডিয়াক ইনজুরি করতে পারে। এখন আমরা ডিটেলসে চলে যাই, পেনিট্রেটিং কার্ডিয়াক ইনজুরিজ। আচ্ছা, তাহলে চিন্তা করেন তো যে পেনিট্রেটিং কার্ডিয়াক ইনজুরিতে কোন কোন স্ট্রাকচারগুলা ইনভলভ হতে পারে। তাহলে সামনে কোনটা থাকে? হার্টের অ্যান্টেরিয়র পজিশন, রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল ইনজুরি হতে পারে। is most frequently injured, followed by the left ventricle, right atrium. এরপরে স্ট্রাকচারগুলো একটা একটা করে ইনজুর হতে পারে। Other potentially injured structures include interatrial or interventricular septum, coronary arteries, valves, subvalvular apparatus and conduction system. সবই ইনজুরি হতে পারে, তবে সবচেয়ে সামনের স্ট্রাকচার হচ্ছে রাইট ভেন্ট্রিকল। মনে রাখবেন, সামনে থেকে যদি ইনজুরি হয়, সাধারণত সামনে থেকে ইনজুরি হয়, রাইট ভেন্ট্রিকল হবে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইনজিউর্ড স্ট্রাকচার।
আচ্ছা, এবার আসি পেনিট্রেটিং কার্ডিয়াক ইনজুরিসে। আচ্ছা, পেনিট্রেটিং হচ্ছে লো ভেলোসিটি ইনজুরিস such as stab wounds produces damage commensurate with the structure penetrated and size of the defect. তার মানে লো ভেলোসিটি ইনজুরির মধ্যে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় পেনিট্রেটিং ইনজুরিটাকে। একটা হচ্ছে লো ভেলোসিটি ইনজুরি, একটা হচ্ছে হাই ভেলোসিটি ইনজুরি। লো ভেলোসিটি ইনজুরি কোনটা? যেমন স্ট্যাব wound, আর হাই ভেলোসিটি হচ্ছে মিসাইলস। তাহলে লো ভেলোসিটি ইনজুরি স্ট্যাব wound produce damage commensurate with the structure penetrated and size of the defect. এর স্ট্রাকচার কি কি স্ট্রাকচার ইনভলভ করে এবং কতটা সাইজ তার উপর ডিপেন্ড করে। আর হাই ভেলোসিটি মিসাইলস প্রডিউস ইনজুরি বিয়ন্ড দ্য রিজন অফ মায়োকার্ডিয়াল পেনিট্রেশন, সেকেন্ডারি টু কনকাসিভ এফেক্টস এন্ড আর মোর ফ্রিকুয়েন্টলি লিথাল। তার মানে হাই ভেলোসিটি ইনজুরি শুধু যে জায়গাটাতে স্ট্রাকচারটাকে ড্যামেজ করে তাও না, তার পরেও তার পিছনের স্ট্রাকচারগুলোকে ইনভলভ করতে পারে সেকেন্ডারি, এবং এটা আরো বেশি লিথাল। আচ্ছা, এবার পেনিট্রেটিং কার্ডিয়াক ইনজুরিসের ম্যানিফেস্টেশন কি কি থাকবে? ম্যানিফেস্টেশন কিন্তু দুইটা, হিমোরেজ এন্ড টেম্পোরেন্ট। valve or coronary artery injury may of course হতে পারে produce acute valvular incompetence or myocardial infarction পর্যন্ত হতে পারে এই ইনজুরিতে। তাহলে সবচেয়ে ক্লিনিক ম্যানিফেস্টেশন থাকবে বেশি হিমোরেজ আর টেম্পোরেন্ট। আসি ইনভেস্টিগেশনস। টেম্পোরেন্ট কনফার্মেশন করার একটাই উপায় ইকোকার্ডিওগ্রাফি can confirm the diagnosis of cardiac injury, but the lack of an effusion does not disprove injury. Effusion থাকতেই হবে তা না, কিন্তু effusion ছাড়াও কিন্তু এই ইনজুরিটাকে হতে পারে। The diagnostic gold standard short of expression is subxiphoid window। তার মানে সাবকস্টাল ভিউ থেকে আমরা এটাকে কনফার্ম করতে পারি। আচ্ছা, ম্যানেজমেন্ট depends on the stability of the patient. If the patient present with a recent loss of vital signs or in a moribund state, a left anterior thoracotomy performed in the emergency department is potentially life-saving. আসলে এটা ডিপেন্ড অন, এটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। পেশেন্টটা কতটা মরিবান্ড, তার সাইন সিমটমস কতটা ডিক্রিয়েট করছে তার উপর ডিপেন্ড করে আর কি। এবং টোটালটা আসলে ব্লান্ট প্রসিডিওর, এবং এটা ডিপেন্ড করে সার্জনের উপর, যে সার্জন কিভাবে অ্যাপ্রোচ করবে। আচ্ছা, এরপরে চলে আসি ব্লান্ট কার্ডিয়াক ইনজুরি। ব্লান্ট কার্ডিয়াক ইনজুরি কিভাবে হয়? র্যাপিড ডিসিলারেশন আর ডাইরেক্ট ব্লো টু দ্য প্রিকর্ডিয়াম। আচ্ছা, কি কি স্ট্রাকচার ইনজুরি হতে পারে? একেবারে কার্ডিয়াক কনফিউশন, তারপরে কি হার্টটা একেবারে থেমে যেতে পারে কিছুক্ষণের জন্য আর কি, বা এটাকে বলে কনফিউশন আর কি। আমাদের হেড ইনজুরি যেরকম ছিল কনকাশন, কনফিউশন, ল্যাসারেশন, তো এরকম কনফিউশন হতে পারে। তারপর ভালভ ডিসরাপশন, অ্যাট্রিয়াল অর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টস, and frank cardiac rupture. ইনভেস্টিগেশনস এর মধ্যে আছে ইসিজি। এর মধ্যে যেটা পাওয়া যেতে পারে, আসলে এটা হচ্ছে ব্লান্ট ইনজুরি, এটা কিন্তু দেখা যায় না। স্ট্যাবে যেরকম দেখা যায় যে স্ট্যাব হচ্ছে এই জায়গা দিয়ে, বা শার্প ইনজুরি এই জায়গা দিয়ে, এই জায়গার স্ট্রাকচার ইনভলভ, কিন্তু ব্লান্টে এটা দেখা যায় না। দেখা না গেলে তখনই সমস্যা হয় যে কি কি আসলে হলো ভিতরে, তখনই সমস্যাটা আরো বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি একটা ইসিজি করতে পারি, এবং ইসিজিতে অনেক রকম চেঞ্জ আসতে পারে, যেমন মোস্টলি আসতে পারে নন স্পেসিফিক এসটি আর কিউএফ চেঞ্জেস, অ্যাকচুয়াল ফিব্রিলেশন, অ্যাকচুয়াল ফ্লাটার, প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্সেস আসতে পারে, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এন্ড ফিব্রিলেশন। এখন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আর ফিব্রিলেশন যাদের হবে তারা বেশিরভাগই আসলে মানে 80% তারা কিন্তু হসপিটালে পৌঁছাতে পারে না, তার আগেই তারা বাঁচে না। আর অন্যান্য যেগুলো চেঞ্জ হতে পারে, নন স্পেসিফিক চেঞ্জেস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাকচুয়াল ফ্লাটার, এইগুলো যদি হতে পারে তাহলে তাদের প্রগনোসিসটা কিছুটা বেটার দেন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এন্ড ফিব্রিলেশন চেয়ে, এবং এরা হসপিটালাইজড পেশেন্টদেরকেই এটা বেশি পাওয়া যায়। Management. Arrhythmias are treated with standard agents for rate control and suppression of ectopy, as well as optimization of electrolytes. এটাকে খেয়াল রাখতে হবে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেন না হয় আর কি। আর অ্যারিথমিয়া কন্ট্রোল করতে হবে, আমরা যেরকম কনভেনশনাল ড্রাগ ইউজ করতে পারি তো সেটা যে কোনোটা ইউজ করা যেতে পারে। আচ্ছা,
In case of severe ventricular dysfunction and low cardiac output, inotropic support. তার মানে যদি বিপি ফল করে যায় সেক্ষেত্রে আমরা বা সিভিয়ার যদি ভেন্ট্রিকুলার ডিসফাংশন হয়, কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, আমরা আয়োটোপিক সাপোর্ট ইউজ করতে পারি এবং প্রয়োজনে ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন কাউন্টার পালসেশন ইউজ করতে পারি, আইএবিপি। এবার আসি ভালভ ইনজুরি। Following blood trauma is uncommon. The aortic valve is most frequently involved and can result from commissural avulsion, leaflet tears or aortic dissection, or resulting in acute aortic insufficiency. Isolated injury of the mitral valve is less common and most frequently involve rupture of the papillary muscle or chordal apparatus. Tricuspid valve injury is more commonly reported than mitral injury, perhaps because the latter is frequently fatal. Tricuspid valve injury may become evident at a time remote from the injury as right heart failure develops. The most commonly injury যেটা হতে পারে ভালভে সেটা হলো aortic valve, এবং aortic valveটা কমিশন থেকে avulsion হতে পারে, leaflet tears হতে পারে, aortic dissection হতে পারে এবং as a result aortic insufficiency বা aortic regurgitation develop হতে পারে। অন্যান্য ভালভ হতে পারে, but it's less common. Isolated বা less common. Now, the delayed sequelae of cardiac injury. Atrial or ventricular septal defect, progressive valvular incompetence, aortocardiac or aortopulmonary fistula, coronary artery fistulas, ventricular aneurysm, post-traumatic pericarditis. তার মানে যে পেশেন্ট ভালো হয়ে গেল কিন্তু একটা কমপ্লিকেশন হিসেবে এএসডি, ভিএসডি, ভালভুলার ইনকম্পিটেন্স, ফিস্টুলাস এগুলো থেকে যেতে পারে। Now, great vessel injury. Cardiac temperament may develop if the wound is below the pericardial reflection. Delayed sequelae of great vessel injury include pseudoaneurysm formation with delayed rupture and arteriovenous malformation with development of congestive heart failure. তার মানে গ্রেট ভেসেলসে গেলেই সবচেয়ে বেশি হতে পারে কার্ডিয়াক টেম্পোরেন্ট। আচ্ছা, একটা কোশ্চেন করি, হার্ট এটা কি ইন্ট্রাপেরিকার্ডিয়াল আর এক্সট্রা পেরিকার্ডিয়াল স্ট্রাকচার? কেউ বলতে পারবেন? হ্যাঁ, কামাল স্যার হ্যাঁ, হার্ট কি ইন্ট্রাপেরিকার্ডিয়াল না এক্সট্রা পেরিকার্ডিয়াল স্ট্রাকচার? স্যার যেহেতু কোশ্চেন করছেন এটা এক্সট্রা পেরিকার্ডিয়াল স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সারটা ঠিক আছে। হার্ট কিন্তু এক্সট্রা পেরিকার্ডিয়াল স্ট্রাকচার। তার মানে একটা বেলুনকে যদি আমরা, বেলুন ফুলানো আছে, তার বাইরে থেকে যদি আমরা আমাদের একটা জিনিসকে যদি ঢোকাতে চাই বাইরে থেকে, কিন্তু তাহলে সেটা ভিতরে যাওয়ার পরও একটা পোটেনশিয়াল স্পেস থাকে। ওই বেলুনের ভিতরে যে বাতাসটা ওইরকম যেরকম পোটেনশিয়াল স্পেসটা হলো পেরিকার্ডিয়াল স্পেস। আর হার্ট কিন্তু এক্সট্রা পেরিকার্ডিয়াল স্ট্রাকচার, এবং হার্ট এবং তার হচ্ছে রুট অফ দ্য গ্রেট ভেসেলস যেগুলো, সেটাও কিছুটা পেরিকার্ডিয়াম কভারিং থাকে বাট এক্সট্রা পেরিকার্ডিয়াল। কাজে ওই জায়গায় ইনজুরি হলে এটা ওই পোটেনশিয়াল স্পেস পেরিকার্ডিয়াল যে স্পেসটাতে আছে সেখানে চলে যাবে বা ব্লিডিং গুলো হবে, তখনই ইফিউশনটা ডেভেলপ করে বা টেম্পোনেট ডেভেলপ করতে পারে। আচ্ছা, এবার একটা কোশ্চেন করি যে টেম্পোনেট আর ইফিউশন এর কোনো ডিফারেন্স আছে? পেরিকার্ডিয়াল ইফিউশন কি জিনিস আছে স্যার? টেম্পোনেট এন্ড ইফিউশন ডিফারেন্স আছে স্যার। টেম্পোনেট হচ্ছে, ইফিউশন হচ্ছে পেরিকার্ডিয়াল কালেকশন অফ ফ্লুইড উইদিন দ্য parietal and visceral space of the pericardial space, parietal and visceral layer of the pericardium. এখানে হচ্ছে এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন হবে এখানে যদি ফ্লুইড জমা হয়। আর টেম্পোনেট হচ্ছে ইফিউশনের পরে যদি এটা সাইন সিনড্রোম ডেভেলপ করে এবং এটা যদি তার নরমাল অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করে। আচ্ছা, তাহলে কতটা ফ্লুইড লাগবে ইফিউশন করতে আর টেম্পোনেট করতে? কতটা ফ্লুইড লাগবে? ফ্লুইড হচ্ছে 5 মিলিমিটার, 5 এর থেকে 10 মিলিমিটার নরমালি থাকতেই পারে। স্যার টাইমের উপর ডিপেন্ড করতেছে স্যার। আর স্যার এটা ডিপেন্ড করে কতটুকু জমা হবে, এটা টাইমের উপর ডিপেন্ড করতেছে স্যার। একিউটলি যদি হয় তাহলে হচ্ছে এক্স্যাক্টলি, বের হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, এটা ফ্লুইডের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে
যে হার্ট কতটা এটাকে অ্যাডজাস্ট করতে পারবে কন্ডিশনটাকে। অল্প পরিমাণ ফ্লুইডও কিন্তু টেম্পার্ড হতে পারে, আবার অনেক বেশি পরিমাণেও টেম্পার্ড নাও হতে পারে। Yes. আচ্ছা, টেম্পোনেটের সাইন সিমটমস কি, বা কখন আপনি কি কি মানে ইকোকার্ডিওগ্রাফি কি কি সাইন দেখলে বলবেন যে টেম্পোনেট ডেভেলপ করছে? এটা আসলে ক্লিনিক্যাল জিনিস। টোটাল অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লিনিক্যাল, পেরিকার্ডিয়াল টেম্পোনেট কিন্তু ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। এখন কতটা মানে কি দেখলে, স্ট্রাকচার দেখলে বা কিভাবে আপনি ইকোকার্ডিওগ্রাফি দেখে বুঝতে পারবেন যে এটা কার্ডিয়াক টেম্পোনেট? Sir, echocardiogram is the right atrial collapse, right ventricular collapse, collapse, leading right atrial collapse leading systole, and right ventricular collapse leading diastole. ডায়াস্টলে হবে, হ্যাঁ ডায়াস্টলিক কলাপস হতে পারে, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে। ডায়াস্টলে সাধারণত কলাপস হয় না, এক্সপান্ড করে থাকে। তো ডায়াস্টলিক ফেজে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফেজে যদি কলাপস করে থাকে তাহলে আমরা ধরতে পারি যে সাইন্স অফ পেরিকার্ডিয়াল টেম্পার ডেভেলপ, ঠিক আছে। আচ্ছা, তা এবং পেরিকার্ডিয়াল টেম্পার ডেভেলপ করার জন্য ফ্লুইডের অ্যামাউন্টটা যে এত হতে হবে এরকম কোনো কথা নেই, খুব অল্প পরিমাণেও হতে পারে, আবার বেশি পরিমাণেও নাও হতে পারে। আচ্ছা, এবার আসছি অ্যাওর্টিক রাপচার। গেট ভেসেলসের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাওর্টিক রাপচার, সিভিয়ার ডিসিলারেশন। আচ্ছা, ডিসিলারেশন কথাটার অর্থ কি? কেউ বলতে পারবেন ডিসিলারেশন কথাটার অর্থ কি? ডিসিলারেশন ওল্ড Deceleration নামা স্যার, নামা মানে হ্যাঁ স্যার, acceleration বাড়া, deceleration নামা কমা। হ্যাঁ, কমা, ঠিক আছে। তার মানে যখন ধাক্কাটা যখন দেয় এটা হচ্ছে এক্সিলারেশন, ঠিক আছে। ধাক্কা দেওয়ার পর যখন এটাকে সাডেন উইথড্র করে না হয় এটা হচ্ছে ডিসিলারেশন। ডিসিলারেশন most commonly a motor vehicle accident. Tears are most often encountered at the aortic isthmus just beyond the subclavian artery. তার মানে কোথায় ইনজুরিটা হতে পারে? কমনলি যে aortic isthmus just beyond the subclavian artery where the aorta is tethered by the ligamentum arteriosum. Patients acutely surviving aortic injury have partial or complete transection contained by adventitia and surrounding structures forming a false aneurysm. Avulsion of the innominate carotid or subclavian arteries occurs less frequently. তার মানে টোটাল এটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট এটা হতে পারে আর কি, অ্যাওর্টিক ইসমাস জাস্ট বিয়ন্ড দ্য সাবক্লেভিয়ান আর্টারি থেকে এটা হচ্ছে যে এটা ছুটে আসতে পারে আর কি, বা থিয়েটার হতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশনস। চেস্ট এক্স-রেতে আমরা দেখতে পারি widened meristemum, apical cavity or depression of the left main stem bronchus. এটা যে একেবারে স্পেসিফিক তাও এটা নন স্পেসিফিক চেঞ্জেস। আচ্ছা, অ্যাওটোগ্রাফি has previously been definitive means of diagnosis. এটা ছাড়াও আমরা মাল্টি ডিটেক্টর কম্পিউটেড টোমোগ্রাফি, সিটি স্ক্যান করতে পারি, সিটি অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি। আগে অ্যাওটোগ্রাফি করা হতো, এখন সিটি স্ক্যান চলে আসছে, সিটি অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি। সিটি অ্যাঞ্জিওগ্রাফিটা মোর কমনলি ইউজড to identify aortic injury in major trauma centers. আচ্ছা, তারপর যেটা করতে পারি transesophageal echocardiography can be performed at the bedside or in the operating room. The patient who unstable for the CT scanner, যারা সিটি স্ক্যান করতে দেওয়া যাওয়া সম্ভব তাদের জন্য আমরা বেডসাইডে কি করতে পারি। In skilled hands, this has a sensitive similar to helical CT scanning. CT স্ক্যানের কাছাকাছি তার sensitivity. Management. Once a diagnosis of aortic transection is made, immediate repair through a left thoracotomy should be considered, depending on the patient's stability and other injuries. Delayed repair is appropriate if the multiple injury patient requiring ongoing resuscitation. ঠিক আছে, তাহলে এটার আর কিছু করার নেই, জাস্ট ইমিডিয়েটলি রিপেয়ার করতে হবে। আর যদি মাল্টিপল ইনজুরি থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা যদি পেশেন্টের সাইন সিমটম ভালো থাকে বা কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে হয়তো আমরা ডিলেতে এটা ইয়ে করতে পারি আর কি। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা গ্রেড ভেসাস ইনজুরি এবং হচ্ছে আমরা কার্ডিয়াক ইনজুরি নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তো এর চেয়ে বেশি আর কিছু করার নাই। তো এখন মোটামুটি ভাবে আপনারা যদি বুঝে থাকেন তাহলে কোশ্চেন করতে পারেন। আর 10 মিনিট 15 মিনিট বসে থাকবো।
আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন তো যে একটা শর্ট নোট যদি চলে আসে কার্ডিয়াক ইনজুরি থেকে বা ট্রমাটিক হার্ট ডিজিজ থেকে, তাহলে কার্ডিক ইনজুরি আসতে পারে বা এমন হতে পারে যে অ্যাওটিক ট্রমাটিক অ্যাওটিক ইনজুরি হতে পারে বা অ্যাওটিক রাপচারও আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে অ্যান্সার করবেন? অ্যাটলিস্ট ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন, তারপরে ম্যানেজমেন্ট, এগুলো দিতে পারবেন। Thank you, sir, for your nice presentation, sir. Sir, I have a question, sir. হ্যাঁ, Sir, what are the late complication of the cardiac injury, sir? হ্যাঁ, এটা তো আমি আলোচনা করলাম। লেট কমপ্লিকেশন মানে সিকিউলি, যেটা আমি এখানে দেখিয়েছিলাম। এই যে এটা মানে থেকে যেতে পারে, রেসিডুয়াল হতে পারে, যেমন অ্যাট্রিয়াল আর এএসডি আর ভিএসডি, প্রোগ্রেসিভ ভালভুলার ইনকম্পিটেন্স বা রিগার্জিটেশন হতে পারে, অ্যাওটোকার্ডিয়াক আর অ্যাওটোপালমোনারি ফিস্টুলা, করোনারি ফিস্টুলা, ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম আর পোস্ট ট্রমাটিক পেরিকার্ডাইটিস। এই জিনিসগুলো সিকিউলি বা লেট কমপ্লিকেশন থেকে যেতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমার কোয়েশ্চন ছিল স্যার যে এওরটিক রাপচার এবং এওরটিক ডিসেকশন হ্যাঁ, আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো স্যার, সিম্পলি ক্লিনিক্যালি? এটা আমরা সিম্পলি ক্লিনিক্যালি বোঝাটা খুব কঠিন যে এটা অ্যাওটিক রাপচার না ডিসেকশন। কারণ হচ্ছে কি, যেটা ব্লান্ট ট্রমা, এটা দেখা মুশকিল, এটা দেখা যায় না, বা স্টারগুলো আমরা ভিডিও দেখতে পাচ্ছি না। এটা ক্লিনিক্যাল ফিচার যদি বলি তাহলে এটা হতে পারে যে পেশেন্টের সাইন সিমটমসগুলো ডেভেলপ করবে, র্যাপিড ডিক্রিয়েশন থাকবে, তার হেমোডাইনামিক স্ট্যাবিলিটিটা খুব দ্রুত এটা নেমে আসবে, যেমন হচ্ছে পালস টেকিকার্ডিয়া থ্রেটেন বা পালস নাও থাকতে পারে। তারপর হতে পারে যে ব্লাড প্রেশার ফল করে যাবে, তারপর হচ্ছে ভাইটাল সাইন যেমন কনসিয়াসনেস, এই জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। এবং সেক্ষেত্রে আমাদের এটা বোঝার জন্য সবচেয়ে বড় যেটা, যে সবচেয়ে বেস্ট হচ্ছে সিটি স্ক্যান, সিটি, তারপর হচ্ছে সিটি অ্যানজিওগ্রাম করতে পারি আর কি বোঝার জন্য আর কি। এছাড়া ইকোকার্ডিওগ্রাফিতে বোঝা যায় অনেক সময়, কিন্তু এটা বোঝা যায় না। সিটি স্ক্যান, তারপর হচ্ছে সিটি অ্যানজিওগ্রাম, এই জিনিসটা দিয়ে আমরা এটা কনফার্ম করতে পারি যে এটা কি ডিসেকশন হয়েছে নাকি এটা হচ্ছে যে একদম রাপচার হয়েছে বা ইনজুরি হয়েছে, ট্রমা হয়েছে। আমরা তো হলে তো মানে সাথে এওরটিক ডিসেকশনের যে ক্লিনিক্যাল ফিচার্স আমরা পালস ডিফিসিট, এগুলো কি স্যার এওরটিক রাপচার কিন্তু পাইতে পারি না, এগুলো পাওয়া যাবে না। এটা ওই জিনিসটা হচ্ছে কি, এটা তো অ্যাওটিক রিগার্জিটেশনের জন্য, তো এটা পাওয়া যাবে না। কারণ এটা হচ্ছে যে তার পালসটাই কমে আসবে আস্তে আস্তে, এখানে তো ভলিউম লস হয়ে যাচ্ছে, এখানে তো কোনো ভালভুলার কোনো সমস্যা না। জি স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আয়ারট্রোজেনিক ট্রমাগুলা কি আসবে এখানে? আয়ারট্রোজেনিক যেগুলা, আয়ারট্রোজেনিক মানে কি বুঝাতে চাচ্ছেন? যে কোনো প্রসিডিউরের ক্ষেত্রে যে আমরা হয় হ্যাঁ পিটিএমসি বা হ্যাঁ হ্যাঁ, আয়ারট্রোজেনিক হতে পারে, ঠিক আছে। এখন ধরেন আয়ারট্রোজেনিক বলতে তো দুই ভাবে বোঝানো যায়। একটা হতে পারে যে কেউ নিজের বিল্ডিং থেকে লাফ দিল, ঠিক আছে, তাহলে এটা পুরোটা ট্রমার মধ্যেই চলে গেল, ব্লান্ট ট্রমার মধ্যে। আচ্ছা, আর পিটিএমসি তে হতে পারে, হ্যাঁ পিটিএমসি তে ঠিক না, পিটিসিএ হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এগুলাতে যে কোনো প্রসিডিউর এগুলা কি ট্রমাটিক আনা যাবে নাকি? এইটা না, এটা ট্রমাটিক বলা যাবে না, এটা প্রসিডিউরাল কমপ্লিকেশন, ঠিক আছে। এবং সেইটা যেমন ধরেন যে পিটিসিএ করতে গিয়ে ডিসেকশন হতে পারে, কমনলি ডিসেকশন হতে পারে, পেরিকার্ডিয়াল ইনফিউশন হতে পারে, অনেক সবকিছু হতে পারে, ঠিক আছে। কিন্তু সেটা হচ্ছে ট্রমাটিক বলা যাবে না, সেটা হচ্ছে যে আয়ারট্রোজেনিক না বলে সেটা প্রসিডিউরাল। এবং সেই ক্ষেত্রে যেহেতু এটা প্রসেসটা অনগোয়িং চলছে, এবং সাথে সাথে এটা যদি পার প্রসিডিউর যদি হয়ে থাকে, তাহলে এটা কিন্তু যে অপারেটর তিনি কিন্তু দেখতে পান, এবং সেই অনুযায়ী সাথে সাথে ব্যবস্থা কি কি, যেমন যদি ডিসেকশন হয়ে থাকে তাহলে সেই ডিসেকশনটাকে সিল করতে হবে, এবং সেক্ষেত্রে স্টেন্টের উপরে আবার একটা স্টেন্ট লাগানো হয় ওইটাকে কভার করার জন্য। তারপরেও যদি সম্ভব না হয়ে থাকে তাহলে এটা ওপেন করতে হবে। এবং সেই জন্য যেই সমস্ত সেন্টারে আপনার পিটিসিএ করা হয়ে থাকে, সেটা একটা ক্রাইটেরিয়া হলো, বা হচ্ছে প্রাইমারি পিসিএ করা হয়ে থাকে, তার একটা ক্রাইটেরিয়াই হলো যে তার সাথে সাথে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টটা চালু থাকতে হবে তার পাশাপাশি, যাতে ইমার্জেন্সি যদি কোনো কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে তাহলে সাথে সাথে যাতে সেটাকে ওপেন করা যায়, কার্ডিয়াক সার্জন এটাকে হ্যান্ডেল করতে পারে। এমনকি যে এবার আসি পোস্ট প্রসিডিউরাল কমপ্লিকেশন হতে পারে, যেমন হতে পারে
ইফিউশন হয়ে গেছে। ইফিউশনটা যদি খুব অল্প হয়ে থাকে তখন আমরা ফলো আপ করতে পারি যে এটা যদি তার কোনো ক্লিনিক্যাল সিমটম যদি না ডেভেলপ করে অথবা যদি অল্প ইফিউশন হয়ে থাকে তাহলে সেটা যদি আমরা ওয়েট করতে পারি যে সেটা হয়তো অটোমেটিক ডিজিজ অ্যাপ্লাই করে যেতে পারে। অথবা যদি এরকম হয় যে টেম্পোরারি ডেভেলপ করে গেছে তখন হয়তো আমরা রিলিফ করে দিলাম পেরিকার্ডিয়াল সিস্টেমের মাধ্যমে। করার পরে তো হচ্ছে স্যার যে রিপেয়ার করা লাগবে না? হ্যাঁ, এটা তো ডিপেন্ড করছে যে রিপেয়ার করা লাগবে স্যার। হ্যাঁ অবশ্যই রিপেয়ার করতে হবে। না, এটা কোশ্চেনটা ছিল যে পোস্ট প্রসিডিউরালে যদি এরকম হয় যে মাইল্ড ইফিউশন ডেভেলপ করলো তাহলে আমরা ওয়েট করতে পারি, কনসেপ্টিভ ম্যানেজমেন্ট দিতে পারি। অথবা যদি টেম্পোরারি ডেভেলপ করে যায় প্রসিডিউরের পরে এবং সেটা যদি সিল হয়ে যায়, দেখা গেল যে মানে ব্লিডিংটা স্টপ হয়ে গেছে, সিল হয়ে গেছে, বাট টেম্পোরারি ডেভেলপ করে গেছে, তখন আমরা শুধু ইফিউশনটাকে রিলিফ করে দিলাম। এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু কন্ডিশন, কি কন্ডিশন হচ্ছে তার উপর নির্ভর করে এটা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ এওটিক রাপচারে স্যার আপনার ট্রিটমেন্টে লেফট থোরাকোটমি বলা হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ এটা স্যার কোথায় কোন স্পেসে করা হয়, কিভাবে করা হয়? আচ্ছা, লেফট থোরাকোটমি এই জিনিসটা আমি নিজেও খুব একটা ভালো করে জানি না, এটা আমি অনেকটাই খুঁজেছি যে কোন জায়গায় করে। তবে এটা হচ্ছে যে ব্লাইন্ডলি কেন লেফট থোরাকোটমি করে, এটা হচ্ছে এই কারণে যে লেফট সাইডের যে স্ট্রাকচার ইনভলভমেন্ট হচ্ছে তো সেই জন্য ভিতরে আরো কিছু থাকতে পারে, এই জন্য লেফট থোরাকোটমি। কিন্তু এক্সাক্ট কোন জায়গা দিয়ে যে থোরাকোটমি থাকে এটা আমি নিজেও ক্লিয়ার না, এটা আমি খুঁজেছি, এটা আমি পাইনি কোথাও। ঠিক আছে, আচ্ছা তারপরে তাহলে অন্তত আজকে ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এরকম একটা মানে হঠাৎ করে যেটা পড়া নাই এরকম কোনো যে টপিক চলে আসে আপনারা চিন্তা করে হলেও অন্তত লিখবেন। জি স্যার। চিন্তা করলেও অন্তত যদি 10-12 লাইন বা 20 লাইন যদি লিখতে পারেন, হেডলাইন গুলোকে বার করে ফেলবেন যে কি কি হেডলাইনে নিয়ে আসা যায়, সেই হেডিং দেখেও কিন্তু অন্তত 15-20 লাইন লিখে ফেলা যায়। যেমন ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, এখানে 4 লাইন হয়ে গেল। এই 4টা লাইনের হেডিং এ যদি কিছু কিছু বসিয়ে দেন তাহলেও আরো 2 লাইন করে বসানো যায়, তাহলে 4 আর 2 এ 8, 12 লাইন হয়ে গেল। এরকম করে লিখে আসবেন, কোনো কিছু ছাড়বেন না। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমার মনে হয় আমরা তাহলে আস্তে আস্তে আজকে শেষ করতে পারি, কারণ আজকে সম্ভবত স্যার আরেকটা ক্লাস নেবেন কিছু অংশ। আমি যতদূর শুনলাম যে নলেজ টিএমআই মনে হয় ক্লাস নেবেন স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার।